কলকাতার ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তৃণমূলের সর্বগ্রাসী গোষ্ঠীবাজি, তার প্রভাব আবার পড়েছে। আবার গত বছর জুলাই মাসের পর আবার কার্যত কাজ বন্ধ। কৌশিক গাঙ্গুলি অভিনেতা হিসেবে, চিত্র পরিচালক হিসেবে শুধু জনপ্রিয় নন, একাধিক জাতীয় পুরস্কারে সম্মানিত। কলকাতার বাইরে তার শুটিং করতে যাওয়ার কথা। আমরা জানি যে একটি সিনেমার শুটিং, বাংলা সিনেমা কত প্রতিকূলতার মধ্যে তৈরি হয় সেটা সম্পর্কে সকলের ধারণা থাকার কথা নয়। আমি ফিল্ম সাংবাদিকতা করি না, কিন্তু অন্য সুবাদে আমার সামান্য ধারণা আছে কত কষ্ট করে একটা বাংলা ফিল্ম তৈরি করতে হয়, কত প্রতিকূলতার মধ্যে, কত সামান্য বাজেটের মধ্যে। সেখানে এই ফিল্মের শুটিং এর সমস্ত কিছু ঠিক, আগামীকাল সকালে সকালে রওনা হবেন, তখন বলা হলো যে না, কোনো কলাকুশলীরা যাবেন না। সৃজিত রায় টেলিভিশনের পরিচালক, টেলিভিশন সিরিয়ালের পরিচালক, তার একটি মন্তব্যকে কেন্দ্র করে কলাকুশলীরা কাজ বন্ধ করে দিলেন। আশ্চর্যের বিষয়, কলাকুশলীদের যে সংগঠন, তার প্রধান হচ্ছেন স্বরূপ বিশ্বাস, যিনি মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। তার বক্তব্য হচ্ছে যে এটা তো নির্বাচিত সংস্থা, আপনারা ভোটে জিতে আসুন। ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া, তারা তো নির্বাচিত সংস্থা নয়, তারা ভোটে জিতে আসুন। ভোটে জেতার মানে দক্ষতা তো সকলের থাকে না। ভোটে জেতার দক্ষতা যেরকম তৃণমূল কংগ্রেসের নেতাদের রয়েছে বা রাজনৈতিক নেতাদের থাকে, সেটা তো ডিরেক্টরদের থেকে প্রত্যাশিত নয়। ডিরেক্টররা হচ্ছেন এই ফিল্ম বা টেলিভিশন প্রোডাকশনের সর্বোচ্চ, কি বলা যেত, সর্বোচ্চ মননশীলতার অধিকারী তাদের বলা যেতে পারে। তারা ইন্টেলেকচুয়ালি দে আর দ্য লিডার, তারা হচ্ছেন ইন্টেলেকচুয়াল লিডার। তাদের পয়সা নয়, পয়সা প্রডিউসারের। তারা একলা কাজ করেন না, কাজ করেন কলাকুশলী, অভিনেতা, অভিনেত্রী সকলে মিলে। কিন্তু তারা হচ্ছেন প্রডিউসার, ইন্টেলেকচুয়াল লিডার। তারা ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা তাদের মাথা থেকে এসেছে। তাদের যদি সেই সম্মান, সেই জায়গা না দেওয়া হয়, তাদের সঙ্গে যদি প্রতিনিয়ত ইউনিয়নের একটা ইগোর লড়াই চলতে থাকে, যা চলছে এখন, তার ফল যা হওয়ার তাই হচ্ছে। তারা মানুষ, ডিরেক্টররা মানুষ। তারা বলছেন লিখিতভাবে তার জানানো হোক কেন কাজে যোগ দেওয়া হচ্ছে না। একথা ঠিকই যে টেকনিশিয়ানদের যে সংস্থা আর কি, মানে যারা টেলিভিশন সিরিয়াল এবং সিনেমা তো সামান্যই ওই কয়েকটি হয়, ফিল্ম সামান্যই হয়, সিরিয়াল প্রচুর হয়। তার যারা টেকনিক্যাল কাজ করেন তারাও যথেষ্ট সৃজনশীল কাজ করেন। তারাও অভিনেতা অভিনেত্রীদের যেমন রয়েছেন তেমন রয়েছেন, যারা ক্যামেরা করেন, যারা সাউন্ড করেন, যারা এডিটিং করেন, যারা মিউজিক করেন, সব মিলিয়ে তারা অতীতে, বিশেষ করে সাধারণ কলাকুশলী যারা আছেন, তারা আগে প্রায়শই বঞ্চিত হতেন। তাদের পেমেন্ট ঠিক মতো করা হতো না, প্রডিউসারদের ঠকাতো। সেই জিনিসটা তারা সংঘবদ্ধ হওয়ার ফলে বন্ধ হয়েছে। এটা খুবই কাঙ্ক্ষিত। কিন্তু তার মানে এই নয় যে ছড়ি ঘুরিয়ে পুরো ইন্ডাস্ট্রিকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। যেমন কোনো কলাকুশলী কাজ না থাকলে ফিল্ম বা টেলিভিশন সিরিয়াল তৈরি হবে না, ডিরেক্টররা কাজ করতে হলেও তৈরি হবে না। মজার বিষয় সে জুলাই মাসে যখন এটা হলো, তখন একটা কমিটি গঠন করা হলো। আমরা সকলেই জানি, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, তার মধ্যে গৌতম ঘোষের মতো প্রবীণ পরিচালক ছিলেন, তাদের নিয়ে একটা কমিটি গঠন করলো। সেই কমিটি কি করলো? ভোভা, কিচ্ছু নয়, কোনো ক্ষমতা নেই। কারণ শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসেরই দুটো গোষ্ঠী, যারা ডিরেক্টর আছেন তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের বাইরে নন। তাদের মধ্যে এমন লোকেরা রয়েছেন, ওই সংগঠনের মাথায় রয়েছেন এমন ব্যক্তিরা যারা রীতিমতো তৃণমূল কংগ্রেসের আমলে ওই সরকারি কমিশনের প্রধান ছিলেন, সুদেষ্ণা রায় যেমন। বাকি যারা রয়েছেন তারা কেউ তৃণমূল কংগ্রেসের বিরোধী নন। কিন্তু
তারা ওই এক ব্যক্তির আধিপত্য মানতে প্রস্তুত নন এবং সেখান থেকেই সংঘাত, এবং এটাও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পর্যন্ত যাবে আগেরবার যেরকম গিয়েছিল। এবং ফয়সলা আমরা কি হবে জানি না, আগেরবার যা হয়েছিল তাতে উত্তরে একটা কথা বেরিয়ে এসেছিল যেটা বলা যেতে পারে ওই সাপ হয়ে দংশে আর ওঝা হয়ে ঝাড়ে। তৃণমূল কংগ্রেসে এখন হয়েছে তাই, তারাই সমস্যা তৈরি করছে, তারাই সমস্যার সমাধান করছে। এর নিট রেজাল্ট যেটা, সেটা হচ্ছে যেমন ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তেমনি ব্যবসা বাণিজ্য শিল্প শিক্ষা সব ক্ষেত্রে আমরা আলোচনা করি এটা নিয়ে, লো লেভেল ইকুইলিব্রিয়ামে বাধা রয়েছে বাংলা। বাংলায় কম পয়সায় ফিল্ম তৈরি করা যায়, কারণ কম পয়সায় ফিল্ম তৈরি করতে হয়। বাংলা ফিল্মের কলা কুশলী সাংবাদিক আইটি কর্মী বাংলাতে যারা কাজ করেন তারা সবাই কম মাইনে পান। বাংলায় কলকাতাতে জীবনযাপনের খরচও কম। কোনোভাবে এই যে লো লেভেল ইকুইলিব্রিয়াম থেকে বেরিয়ে ছিটকে বেরিয়ে জীবনযাপনের উন্নততর পথে যাওয়া, তাকে যেন কলকাতা তথা বাংলার যেন তার সাধনাতেই তারা নেই। ওই কবি নজরুলের লাইন ছিল তার লেখাতে, পুরো কবিতাটাও মনে নেই। হে দারিদ্র তুমি মোরে করিয়াছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। আমরা এই লো লেভেল ইকুইলিব্রিয়াম এই সেন্টিমেন্টই আটকে আছে, দারিদ্র আমাদের মহান করেছে। এবং এই দারিদ্র আসলে বাংলার পলিটিক্সের পুঁজি। বাংলার পলিটিক্সের পুঁজি হচ্ছে এই দারিদ্র। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দারিদ্রর যে চক্র, এই লো লেভেল ইকুইলিব্রিয়ামের যে চক্র, এখান থেকে বাঙালি তথা বাংলার সমাজ বেরিয়ে আসুক, এটা বাংলার রাজনৈতিক নেতৃত্ব চান না। শুধু বর্তমান নেতৃত্ব নয়, নেতৃত্বই নয়, গত ৩-৪ দশক ধরে অর্থাৎ বামফ্রন্ট আমল থেকেই এই দারিদ্র্যকে পুঁজি করে যে রাজনীতি, তাতে এত বেশি আমরা দক্ষ হয়ে উঠেছি যে এর বাইরে আমাদের অন্য কিছু আমরা সম্ভবত খুব একটা করছি না বা করার কথা ভাবতে পারছি না। এই যে এত সহজে আমাদের এখানে রাজনৈতিক কাজ করার জন্য কর্মী পাওয়া যায়, এটা যে কোনো অনুষ্ঠানে, সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে এত মানুষ এত সময় দিতে পারে, তার কারণ হচ্ছে আসলে আমাদের তার বেশি কিছু করার নেই। আমাদের এখানে যে গ্রস এনরোলমেন্ট যা হয়, তারপর 10-12 বছর পরে দেখা যায় মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় ছাত্রীদের সংখ্যা অনেক বেশি, ছাত্রের সংখ্যা কম। তাতে আমরা আগে গর্ব করতাম প্রথম কয়েক বছর যে মেয়েরা ভালো লেখাপড়া করছে, পরে আমাদের কর্তাদের মাথায় ঢুকেছে যে আসলে মেয়েরা বেশি ভালো লেখাপড়া করছে তা নয়, ছেলেগুলো যাদের লেখাপড়া করার কথা ছিল তারা কাজ ছেড়ে দিয়ে চাকরি করতে চলে যাচ্ছে। এই এম্পেরিক্যাল সত্য, যা কিনা যে কোনো জায়গায়, যে কোনো গ্রামে গঞ্জে, যে কোনো জায়গায় গিয়ে যে কেউ খোঁজ করলে, যে কোনো মহল্লায় পাড়ায় গ্রামে খুঁজে বার করতে পারবেন। তা কি আমাদের নেতাদের দৃষ্টি এড়িয়ে যায়? আমি আজকে সকালে একজন পরিচিত একজনের কাছে শুনলাম যে তার ছেলে ক্লাস 12 অব্দি পড়ে কলেজে ভর্তি হয়েছিল মেদিনীপুরে, সে তামিলনাড়ুতে চলে গিয়েছে, গতকাল পৌঁছে গিয়েছে, সেখানে প্লাম্বিং এর কাজে সহযোগী হিসেবে কাজ করবে। আমি বলছি না যে একটা ঘটনা থেকে প্রমাণ হয় যে বাংলা থেকে সবাই বাইরে চলে যাচ্ছে, বাংলায় মেধা নেই, শিক্ষা একেবারে তলিয়ে গেছে, সে কথা আমি বলছি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে উচ্চ স্তরের সমাজের বেশি সুবিধাপ্রাপ্ত অংশের তারা যেমন মেধায় বাঙালি খুব ভালো করছে, শিক্ষায় দীক্ষায়, তারপর সারা পৃথিবীতে গিয়ে দেশের নানা জায়গায় গিয়ে চমৎকার কাজ করছেন, জাতি হিসেবে বাঙালির গৌরব বাড়াচ্ছেন, ঠিক তেমনই সমাজের সাধারণ অংশটাকে তাদের আমরা ধরে রাখতে পারছি না যথেষ্ট কাজ নেই বলে। এবং তার মূলে ফান্ডামেন্টাল রিজন যদি বলা হয় তা হচ্ছে রাজনীতি, লো লেভেল ইকুইলিব্রিয়াম থেকে সুবিধা আদায় করার রাজনীতি।